বন্ধুরা, আজ আমরা জ্যামিতির একটি খুব কমন বিষয় কোণ নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা জেনে নেব কোণ কাকে বলে, অর্থাৎ কোণের সংজ্ঞা কী। দেখো বন্ধুরা, আমরা কোণের সংজ্ঞাটি লিখে নিয়েছি। কি লিখেছি? দুটি রশ্মি বা দুটি রেখাংশ কোনো বিন্দুতে মিলিত হলে তাদের মধ্যবর্তী অংশকে কোণ বলে। তো এটার সংজ্ঞাটা যদি আমরা একটু চিত্রের সাহায্যে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি, তাহলে এরকম সংজ্ঞাতে যেরকমভাবে লেখা আছে ঠিক সেই অনুসারে আমরা বোঝার চেষ্টা করি। কি বলা হয়েছে? দুটি রশ্মি। এখন প্রশ্ন হচ্ছে রশ্মি কাকে বলে, সেটাও কিন্তু আমাদের মাথায় ভালোভাবে রাখতে হবে বা জানতে হবে। এই সংজ্ঞার মধ্যে যে টার্মগুলো আমরা ব্যবহার করেছি তাদের সম্বন্ধেও কিন্তু আমাদের ধারণা থাকতে হবে, তা নাহলে কিন্তু আমরা কোণের সংজ্ঞা বুঝতে পারবো না। তাহলে এখানে বলা আছে দুটি রশ্মি বা দুটি রেখাংশ কোনো বিন্দুতে মিলিত হলে তাদের মধ্যবর্তী অংশকে কোণ বলে। এখানে তাহলে রশ্মি কি বা রেখাংশ কি, বিন্দু কি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। এগুলো হচ্ছে জ্যামিতির এক একটা বিষয়। তো আমরা যদি রশ্মির কথা বলি, তাহলে রশ্মি কি? রশ্মির সংজ্ঞা হচ্ছে কোনো একটা বিন্দু থেকে রশ্মি উৎপন্ন হবে এবং সে একটি নির্দিষ্ট দিক বরাবর চলবে এবং তার কোনো শেষ থাকবে না। সেটাই হচ্ছে আমাদের রশ্মি। যেমন সূর্যের রশ্মির ক্ষেত্রে আমরা যদি উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা করি, সূর্য থেকে তার কিরণ বা রশ্মি উৎপন্ন হয়, সে কিন্তু বরাবর চলতে থাকে। আমরা এখন বলতে পারি যে পৃথিবীতে এসে তো সূর্যের রশ্মি শেষ হয়ে যায়, হ্যাঁ, কিন্তু পৃথিবীতে এসে সূর্যের রশ্মি শেষ হয় না, পৃথিবীতে এসে সূর্যের রশ্মি প্রতিফলিত হয়। অর্থাৎ এখানে ঠিকরে আবার রশ্মি কিন্তু পুনরায় তার যাত্রা শুরু করে। তো এখানে আমরা জ্যামিতির ক্ষেত্রে রশ্মি আমরা কি বলবো? একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো সরলরেখা চলতে শুরু করবে। রশ্মি কিন্তু সরলরেখা বরাবর চলবে, যতদূর চলবে সরলরেখা বরাবরই চলবে। কোথাও প্রতিফলিত হওয়ার পর সে যখন দিক পরিবর্তন করে আবার অন্য পথে চলবে, সেই অন্য পথেও কিন্তু সে সরলরেখা বরাবরই চলতে শুরু করবে। অর্থাৎ এখানে আমরা এটা বলতে চাইছি যে রশ্মির কিন্তু শুরু আছে, অর্থাৎ একটা অরিজিন থেকে বা উৎস থেকে রশ্মি উৎপন্ন হবে, কিন্তু তার কিন্তু শেষ থাকবে না। তা যতক্ষণ না সেই রশ্মিটা কোনো কিছু দ্বারা শোষিত হয়ে যাচ্ছে, অর্থাৎ তার বিনাশ হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু রশ্মির শেষ হবে না। তার শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না, যতক্ষণ না পর্যন্ত সেটা বিনাশ হচ্ছে বা সেটা কোনো কিছু আবার অন্য কিছু উৎস দ্বারা শোষিত হয়ে যাচ্ছে। তো এখানে কোণের সংজ্ঞাটা যদি আমরা বুঝতে চাই, দুটি রশ্মি বা দুটি রেখাংশ। এখন দুটো রশ্মির কথাই আমরা ধরি, কি বলা হলো? দুটি রশ্মি কাকে বলা হলো? একটা বিন্দু থেকে শুরু হবে কিন্তু তার শেষ হবে না। শেষ হবে না সেই জিনিসটা আমরা জ্যামিতিতে কিভাবে বোঝাই? তার মাথায় একটা অ্যারো বা তীর চিহ্ন দিয়ে দিই। এই তীর চিহ্নের অর্থ হচ্ছে এই যেই রশ্মিটা আমরা এঁকেছি এখানে, এর শেষ নেই, এটা এই বরাবর চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত সে কোনো কিছু দ্বারা বাধা পাচ্ছে। তাহলে এখানে একটা রশ্মি আঁকলাম, আর একটা আমরা রশ্মি আঁকবো। কীরকমভাবে আঁকবো না, কোনো একটা বিন্দুতে মিলিত হবে তারা। আমরা এই যে বিন্দু থেকে শুরু হচ্ছে সেই বিন্দুতে কি আমরা মিলিত করে দিচ্ছি অন্য একটা রশ্মিকে, বা অন্যভাবেও আমরা আঁকতে পারি। মনে করো এই একটা রশ্মি এই প্রান্ত বিন্দু থেকে শুরু হয়েছে, এখানেও একটা রশ্মি এই প্রান্ত বিন্দু থেকে শুরু হচ্ছে, কিন্তু কেমন করে আঁকবো? সেই রশ্মি দুটো যেমন পরস্পরের সঙ্গে মিলিত হয়। হ্যাঁ, একটা রশ্মি আঁকলাম, এখানে এ একটা রশ্মি, এখানে বি একটা রশ্মি। এই এ রশ্মিটা ও থেকে, ও প্রান্ত বিন্দু থেকে শুরু হয়েছে, অর্থাৎ এর উৎস ও, আর এটা মনে করলাম আমরা পি। তো এরা কোথায় মিলিত হয়েছে? মনে করো এখানে কিউ যে বিন্দুটা, এটাই মিলিত হয়েছে। তো সংজ্ঞাটা আমরা যদি বুঝি, দুটি রশ্মি বা দুটি রেখাংশ, রেখাংশের কথাটা আমি একটু পরে বলছি। রেখাংশ কাকে বলে সেটা বলে তারপরে সেই রেখাংশর চিত্রের সাহায্যে আমরা কোণের সংজ্ঞাটা বুঝবো। আগে রশ্মির ব্যাপারটা দিয়ে আমরা বুঝে নিই কোণের সংজ্ঞাটা। তো দুটি রশ্মি বা দুটি রেখাংশ কোনো বিন্দুতে মিলিত হলে তাদের মধ্যবর্তী অংশকে কোণ বলে। এরা এখানে মিলিত হয়েছে কিউ, তাদের মধ্যবর্তী অংশ কোনটা? রশ্মি কোনটা? এইটা রশ্মি, এটাও একটা রশ্মি। তাহলে তাদের মধ্যবর্তী অংশ মানে এই রশ্মির মধ্যবর্তী অংশ আর এই রশ্মির মধ্যবর্তী অংশ এটাও হবে, আর এটাও কিন্তু তাদের মধ্যবর্তী অংশ। এটা অন্তর্বর্তী অংশ মানে ভিতরের অংশ, আর এটা বাইরের অংশ। ঠিক আছে? তাহলে তারা মিলিত হয়েছে এখানে,
তাদের মধ্যবর্তী মানে মিলন প্রান্ত যেখানে মিলিত হচ্ছে সেখান থেকে ধরলে কিন্তু আমরা কোণের সংজ্ঞাটা বুঝতে আরো ভালোভাবে পারবো। এখানে এইগুলো কিন্তু একটা কোণ, এখান থেকে এটা, এখান থেকে এটা, এটাও কোণ। আমরা যে কোনো একটা জিনিস ধরে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। তাহলে যেখানে মিলিত হয়েছে সেই প্রান্ত বিন্দুটাকে বলা হবে কোণের প্রান্ত বিন্দু। তো দুটো রশ্মি পরস্পর কোনো বিন্দুতে মিলিত হলে তাদের এই রশ্মি দুটির মধ্যবর্তী অংশকে কোণ বলে। তাহলে এই রশ্মি আর এই রশ্মির মধ্যবর্তী অংশ, মধ্যবর্তী অংশ মানে কি? মাঝের অংশ। এই দুটো রশ্মির মাঝের অংশ কি? যেমন এই দুটোর যদি সরলরেখা বলা হয়, তাদের মাঝের অংশ কোনটা? এটা। তেমনি এদের মাঝের অংশ কোনটা? এটাও মাঝের অংশ, এটাও কিন্তু মাঝেরই অংশ, কারণ এই আর এই রশ্মি দুটোর মাঝখানে কিন্তু এই পুরো জিনিসটা আছে। তাহলে এটাও একটা কোণ, এটাও একটা কোণ। এটাকে কি বলবো? অন্তর্বর্তী কোণ। আর এটা বহিঃ কোণ, অন্তর্বর্তী কোণ বা অন্তঃকোণ। আর এখান থেকে এটাকে বলবো আমরা বহিঃ কোণ। তাহলে রশ্মি দিয়ে আমরা কোণের সংজ্ঞাটা বুঝলাম। এরপরে কি আছে? রেখাংশ। রেখাংশতেও আমরা কিন্তু এই সংজ্ঞাটা বলতে পারি। রেখাংশ কাকে বলবো? রেখাংশ মানে রেখার অংশ। মনে করো এটা একটা রেখা, রেখারও কিন্তু সরলরেখারও কিন্তু কোনো শুরু বা শেষ থাকে না। সে কিন্তু অনন্তকাল ধরে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তাকে থামানো, কোনো একটা বাধা দিয়ে থামানো হচ্ছে। এর জন্য আমরা কিন্তু এর দুটো প্রান্তে তীর চিহ্ন দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর রেখাংশ মানে কি? এই রেখারই ছোট ছোট অংশ। তাহলে আমরা মনে করো এবি একটা সরল রেখা আঁকলাম, তার মধ্যে রেখাংশ মানে তার একটা ছোট অংশ পি আর কিউ ধরে নিলাম। আর একটা বলেছে দুটো রেখাংশ, আর একটা সরলরেখা আমরা আঁকলাম এক্স আর ওয়াই আঁকলাম, তাদের মধ্যবর্তী অংশ আর এস নিয়ে নিলাম। তাহলে এই দুটো সরলরেখার মধ্যে দুটো রেখাংশ নিলাম, পি কিউ আর এস। পি কিউটা কার রেখাংশ? এ বি সরলরেখার রেখাংশ। আর এসটা কার রেখাংশ? এক্স ওয়াই সরলরেখার রেখাংশ। তারা একটা বিন্দুতে মিলিত হয়েছে। মনে করো এই মিলন বিন্দুটার নাম দিলাম আমরা এম। তাহলে তাদেরও মধ্যবর্তী অংশকে কোণ বলবো। তাহলে এদের মধ্যবর্তী অংশ কোনটা? দেখো এখানটাও তাদের মধ্যবর্তী অংশ, এখানটাও তাদের মধ্যবর্তী অংশ, এটাও মধ্যবর্তী অংশ, এটাও কিন্তু মধ্যবর্তী অংশ। তাহলে সবসময় আমরা দেখতে পাচ্ছি কোনো দুটো রশ্মি বা দুটো রেখাংশ বা দুটো সরল রেখা যায় বলে আমরা, তারা যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় তখনই কোণ উৎপন্ন হয়। এবং কতগুলো কোণ উৎপন্ন হয়? সব ক্ষেত্রেই আমরা দেখছি চারটে কোণ উৎপন্ন হয়। কখন চারটে কোণ উৎপন্ন হচ্ছে? যখন সরল রেখা বা রশ্মি বা রেখাংশটা তাদের প্রান্ত বিন্দুতে মিলিত হচ্ছে না, তাদের মাঝামাঝি কোনো বিন্দুতে মিলিত হচ্ছে। মনে করি এই রশ্মি দুটোর ক্ষেত্রে আমরা যদি তাদের প্রান্ত বিন্দুতেই মিলিত করে দিতাম, একটা রশ্মি এই ছবিটা যেমন আমরা মাঝে কোনো একটা বিন্দুতে মিলিত করেছিলাম, মানে এই রশ্মি আর এই রশ্মির মাঝে কোনো বিন্দুতে যদি তারা প্রান্ত বিন্দুতেই মিলিত হতো, এটা ও, এটা পি, এটা কিউ নাম দিলাম। পিও, ওপি আর ও কিউ, এই দুটো রশ্মি, ওপি রশ্মির প্রান্তবিন্দু ও আর ও কিউ রশ্মিরও প্রান্তবিন্দু ও, যদি তারা প্রান্তবিন্দুতে মিলিত হতো তখনও কিন্তু শুধুমাত্র দুটো কোণই উৎপন্ন হতো, একটা অন্তঃকোণ আর একটা বহিঃ কোণ। কিন্তু যখনই তারা প্রান্তবিন্দুতে মিলিত না হয়ে তাদের মাঝখানে কোনো বিন্দুতে মিলিত হবে, মনে করো এই ওপি আর একটা রশ্মি নিচ্ছি আমরা, এক্স ওয়াই নিচ্ছি, ওপি আর তাদের মাঝখানে কোনো একটা বিন্দুতে আমরা মিলিত করলাম এম, তখন কিন্তু চারটে কোণ, একটা দুটো তিনটে। আমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছি। তো যখন কোনো দুটি রশ্মি বা দুটি রেখাংশ কোনো বিন্দুতে মিলিত হলে তাদের মধ্যবর্তী অংশকে কোণ, যে অংশগুলো থাকবে সেটাকেই কিন্তু আমরা কোণ বলছি। কোণ কতগুলো উৎপন্ন হবে সেটা আমরা কিভাবে জানতে পারবো? মিলিত হচ্ছে, যদি প্রান্তবিন্দুতে মিলিত হয় তাহলে দুটো কোণ উৎপন্ন হবে, আর যদি প্রান্তবিন্দু ছেড়ে মাঝামাঝি কোনো বিন্দুতে মিলিত হয় তখন কিন্তু চারটে কোণ উৎপন্ন হবে। তো আশা করি বন্ধুরা আমরা কোণের সংজ্ঞাটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি। এরপরে আমরা পরের ভিডিওতে কোণের প্রকারভেদ
এবং তাদের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোণ কী কী প্রকারের হয়ে থাকে এবং কতগুলো প্রকারের কী কী সংজ্ঞা সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব।